গুড আফটারনুন ছাত্রছাত্রীরা। এখন সবাই আমার ক্লাস শুনছো, কিন্তু আমাকে দেখতে পাচ্ছ না, তাই তো? কিন্তু তোমাদের আশেপাশের সব কিছু দেখতে পাচ্ছ। রাত্রিবেলা কিন্তু আশেপাশের কিছু দেখতে পাওয়া যায় না, ঠিক তো? তার মানে আমাদের দৃষ্টির বাইরে কিছু থাকলে দেখতে পাই না, আবার দৃষ্টির ভেতরে থাকলেও রাত্রিবেলা কিছুই দেখতে পাই না। কেন এরকম হয়? তোমরা বলবে, দিনের বেলা সূর্যের জন্য আমরা সব দেখতে পাই, রাত্রে সূর্য থাকে না বলে দেখতে পাই না। রাত্রে কোনো আলো জ্বালালে কিন্তু আবার দেখা যায়, তখন সূর্যের প্রয়োজন হয় না। যার জন্য আমরা আমাদের চারপাশের বস্তু দেখতে পাই তার নাম আলোক। মজার কথা হলো, আলোকের জন্য আমরা সব বস্তু দেখতে পাই, কিন্তু আলোককে আমরা দেখতে পাই না। আলোক অদৃশ্য একটি শক্তি। কোনো বস্তুতে আলোক পড়লে বস্তুটি থেকে আলোক ঘুরে এসে আমাদের চোখে পড়লে আমরা বস্তুটিকে দেখতে পাই। কোনো বস্তুতে আলোক এসে পড়াকে বলে আলোক রশ্মি আপতিত হওয়া, আর বস্তুটি থেকে আলোক ঘুরে আসাকে আলোক রশ্মি প্রতিফলিত হওয়া বলে। এখন তুমি ভাবছ, আলোক রশ্মি কি তবে? আলোক রশ্মি হল আলোকের গতিপথের সঙ্গে আঁকা একটি সরল রেখা। এটা কাল্পনিক। আলোক সর্বদা সরল রেখায় গতি করে, আলোক এঁকে বেঁকে গতি করে না। আলোকের মতো আমাদের চোখের দৃষ্টিও সরল রেখায় গতি করে। আরেকটা মজার কথা হল, আলোক কিন্তু বাতাস, কাঁচ, জল ইত্যাদির মতো স্বচ্ছ পদার্থ ছাড়া যেতে পারে না। যদি তার যাত্রাপথে কোনো ক্ষুদ্র অস্বচ্ছ বস্তু যেমন ধূলিকণা ইত্যাদি থাকে, তখন আলোক সরল রৈখিক পথে না গিয়ে এর পাশ দিয়ে বেঁকে যায়। একে আলোকের বিচ্ছুরণ বলে। বিচ্ছুরণের মতো পরিঘটনা ব্যাখ্যা করার জন্য আলোককে এক প্রকার তরঙ্গ বলে মনে করা হয়। যাক, এ বিষয়ে তোমরা আরো উচ্চতর শ্রেণীতে জানতে পারবে। এই শ্রেণীতে তোমরা আলোকের সরল রেখায় গতি সম্বন্ধে জানলেই চলবে, কারণ এর বাইরে তোমাদের পাঠ্যক্রমে নেই। আলোক বায়ু, কাঁচ, জল ইত্যাদি মাধ্যমে বিভিন্ন বেগে গতি করে। আলোক বায়ুতে 2,99,700 কিলোমিটার প্রতি সেকেন্ড বেগে গতি করে, অর্থাৎ প্রায় 3 লক্ষ কিলোমিটার প্রতি সেকেন্ড বেগে গতি করে। শূন্যে আলোকের বেগ, অর্থাৎ যেখানে বায়ু টায়ু কিচ্ছু নেই, সেখানে আলোকের বেগ 2,99,792 কিলোমিটার প্রতি সেকেন্ডে, অর্থাৎ প্রায় 3 লক্ষ কিলোমিটার প্রতি সেকেন্ডে। তাই শূন্যে আলোকের বেগ আর বায়ুতে আলোকের বেগ প্রায় সমান বলে ধরা হয়। কাঁচ এবং জলে আলোকের বেগ আরো কমে যায়। আজকে আমরা আলোকের প্রতিফলন নিয়ে আলোচনা করব। তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, আলোক কি সকল বস্তুতে আপতিত হয়ে সমানভাবে প্রতিফলিত হয়? যদি সমানভাবে প্রতিফলিত হয়, তবে আয়নায় সূর্যের আলোক আপতিত হলে যতটুকু প্রতিফলিত হয় ততটুকু একটি কাঠের টুকরোর উপর পড়লে হয় না কেন? প্রথম কথা হল, আলোক অস্বচ্ছ মাধ্যম থেকে প্রতিফলিত হয়। স্বচ্ছ মাধ্যম দিয়ে আলোক গতি করে, প্রতিফলিত হয়ে ঘুরে আসে না। স্বচ্ছ আর অস্বচ্ছ বুঝতে পারলে? কাঠ, পিচবোর্ড এগুলো হলো অস্বচ্ছ মাধ্যম, আর কাঁচ, জল এগুলো হলো স্বচ্ছ মাধ্যম। আয়নার মতো বস্তুকে বিজ্ঞানে বলা হয় মসৃণ তল, আর কাঠ, কাগজ ইত্যাদির মতো বস্তুকে বলা হয় অমসৃণ তল।
অমসৃণ তলে আলোক যে কোণে তলটিতে আপতিত হয় সেই একই কোণে প্রতিফলিত হয়, কিন্তু অমসৃণ তলে আলোকের প্রতিফলনের ক্ষেত্রে তা ঘটে না। অমসৃণ তলে আলোক আপতিত হয়ে বিভিন্ন কোণে সব দিকে প্রতিফলিত হয়। তাই আয়নায় আলোক একটি নির্দিষ্ট দিকে প্রতিফলিত হওয়ায় অমসৃণ তলের থেকে বেশি আলোক প্রতিফলিত হয়েছে বলে মনে হয়। আয়নার মতো মসৃণ তল থেকে হওয়া প্রতিফলনকে নিয়মিত প্রতিফলন বলে। বুঝতে পারলে এখন? আর কাঠের মতো অমসৃণ তল থেকে হওয়া প্রতিফলনকে অনিয়মিত প্রতিফলন বলে। একটি বইয়ের যে কোনো দিক থেকে তাকালেও লেখাগুলো দেখতে পাও। এটি কি প্রতিফলন? এটি অনিয়মিত প্রতিফলনের জন্য হয়। আবার আয়নার সামনে যে কোনো স্থানে তুমি দাঁড়ালে তুমি নিজেকে দেখতে পাবে না, কিছু নির্দিষ্ট স্থান থেকেই দেখতে পাবে। এটা নিয়মিত প্রতিফলনের জন্য হয়। তাই দুই প্রকার প্রতিফলনেরই আমাদের প্রয়োজন আছে। তোমাদের পাঠ্যক্রমে শুধু নিয়মিত প্রতিফলনের বিষয়ে আলোচনা করা হয়েছে, তাই আমি নিয়মিত প্রতিফলন নিয়েই আলোচনা করব। যেহেতু নিয়মিত প্রতিফলন, তাই এটি কিছু নিয়ম মেনে চলে। কিন্তু এই নিয়ম জানার পূর্বে তোমাদের কয়েকটি শব্দ সম্বন্ধে জ্ঞান থাকতে হবে। আপতিত রশ্মি যে বিন্দুতে এসে মসৃণ তলের উপর পড়বে তাকে বলে আপতন বিন্দু। মসৃণ তলের উপর টানা লম্বকে অভিলম্ব বলে। অভিলম্বের সঙ্গে আপতিত যে রশ্মি যে কোণ উৎপন্ন করে তাকে আপতন কোণ বলে। অভিলম্বের সঙ্গে প্রতিফলিত রশ্মি যে কোণ উৎপন্ন করে তাকে প্রতিফলন কোণ বলে। নিয়মিত প্রতিফলন দুটো নিয়ম মেনে চলে। প্রথম নিয়ম হল প্রতিফলন কোণ আপতন কোণের সমান। দ্বিতীয় নিয়মটি হল আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দুতে টানা অভিলম্ব একই সমতলে অবস্থান করে। এই নিয়ম বক্রতল সহ সকল মসৃণ প্রতিফলক তলের ক্ষেত্রে প্রযোজ্য। আমরা যে মসৃণ তল নিয়ে আলোচনা করব তা হল আয়না। আয়না তোমাদের প্রত্যেকের বাড়িতেই আছে। আমাদের বাড়িতে যে আয়না থাকে, যার সামনে দাঁড়িয়ে আমরা নিজেকে দেখি, সেটা সাধারণত সমতল আয়না থাকে। আয়না সমতল এবং বক্রতল উভয় প্রকার হতে পারে। একটা মসৃণ স্টিলের বাটি হল বক্রতল আয়না। বাটিটির ভিতর দিকটা হল অবতল আয়না, আর বাটিটি উল্টে দিলে বাইরের দিকটা হল উত্তল আয়না। এটা তোমাদের বোঝানোর জন্য বললাম, বাটি তো আর আয়না না, এটা বোঝানোর জন্য বললাম। বক্রতল বিশিষ্ট আয়নাকে গোলকীয় আয়না বলে। আয়নার যে দিকে দাঁড়ালে আমাদের দেখা যায় সেই দিকটিকে প্রতিফলক তল বলে। এটা থেকে কি বুঝতে পারলে? যে গোলকীয় আয়নার প্রতিফলক তল অন্তর্মুখী, তাকে অবতল আয়না বলে। আর যে গোলকীয় আয়নার প্রতিফলক তল বহির্মুখী, তাকে উত্তল আয়না বলে। আয়নার ভিতরে তোমার যে ছবি দেখা যায় তাকে বিজ্ঞানের ভাষায় প্রতিবিম্ব বলে। প্রতিবিম্ব আবার দুই প্রকার হয়, সৎ প্রতিবিম্ব এবং অসৎ প্রতিবিম্ব। যে প্রতিবিম্বের বাস্তব অবস্থান আছে তাকে সৎ প্রতিবিম্ব বলে। সৎ প্রতিবিম্ব পর্দায় ফেলা যায়। যে প্রতিবিম্বের কোনো বাস্তব অবস্থান নেই তাকে অসৎ প্রতিবিম্ব বলে। অসৎ প্রতিবিম্ব পর্দায় ফেলা যায় না। তবে তুমি কি করে বুঝবে কোনটা সৎ আর কোনটা অসৎ প্রতিবিম্ব? যদি কোনো আয়নার সামনে দাঁড়িয়ে দেখো আয়নার ভিতরে তোমাকে দাঁড়ানোই দেখা যাচ্ছে, তবে তা অসৎ প্রতিবিম্ব। তার মানে তোমাদের বাড়িতে থাকা সমতল আয়নায় সর্বদা অসৎ প্রতিবিম্ব সৃষ্টি হয়, সেখানে কোনোদিনই তোমাকে উল্টো দেখা যায় না। আবার কোনো আয়নার সামনে দাঁড়িয়ে যদি দেখো আয়নার ভিতরে তোমাকে উল্টো দেখা যাচ্ছে, তবে তা হল সৎ প্রতিবিম্ব।
উল্টো দেখা গেলে কি? সদ প্রতিবিম্ব। আমরা জানি গোলাকার আয়না গোলক থেকে নেওয়া একটা টুকরো, নামেই বোঝা যাচ্ছে গোলাকার আয়না। সুতরাং ওই গোলকের যে কেন্দ্র ছিল সেটাকে গোলাকার আয়নাটির ভাঁজ কেন্দ্র বলে, ভাঁজ কেন্দ্র। গোলকীয় আয়নাটির প্রতিফলক তলের কেন্দ্রবিন্দুকে, অর্থাৎ সোজা কথায় আয়নাটির বক্রতলের মধ্যবিন্দুকে মেরু বলে। গোলকীয় আয়নার মেরু এবং ভাঁজ কেন্দ্র যোগ করা কাল্পনিক রেখাকে মুখ্য অক্ষ বলে। মুখ্য অক্ষ আয়নার মেরুবিন্দুতে অভিলম্ব, অর্থাৎ গোলকীয় আয়নার মেরুতে আঁকা স্পর্শকের সঙ্গে মুখ্য অক্ষ লম্বভাবে থাকে। অবতল আয়নায় আলোকরশ্মি আপতিত হয়ে যখন প্রতিফলিত হয় তখন সব আলোকরশ্মি মুখ্য অক্ষের উপর একটি বিন্দুতে মিলিত হয়। ওই বিন্দুটিকে মুখ্য ফোকাস বলে। আর উত্তল আয়নার ক্ষেত্রে প্রতিফলিত রশ্মিগুলি আয়নার বিপরীত দিকে মুখ্য অক্ষের কোনো একটি বিন্দু থেকে আসছে বলে মনে হয়। ওই বিন্দুটি হল উত্তল আয়নার মুখ্য ফোকাস। মুখ্য ফোকাস এবং ভাঁজ কেন্দ্র অবতল আয়নার সামনে থাকলে আর উত্তল আয়নার পেছনে থাকে। গোলকীয় আয়নায় মুখ্য ফোকাস, ভাঁজ কেন্দ্র এবং মেরুর ঠিক মাঝখানে অবস্থান করে। আর সমতল আয়নায় মুখ্য ফোকাস এবং ভাঁজ কেন্দ্র অসীম দূরত্বে থাকে। এটা মনে রাখবে কিন্তু, সমতল আয়নায় মুখ্য ফোকাসটাও অসীম দূরত্বে, ভাঁজ কেন্দ্র অসীম দূরত্বে থাকে। সমতল আয়নায় কিছু মজার ব্যাপার আছে। বলি মজার ব্যাপারগুলো। সমতল আয়নায় সর্বদা আমাদের সমান আকারের প্রতিবিম্ব গঠন হয়। তুমি যত বড় তত বড়ই দেখা যাবে, অর্থাৎ বস্তুর সমান আকারের প্রতিবিম্ব গঠন হয়। আরেকটা মজার কথা হলো, সমতল আয়নায় তুমি আয়না থেকে যতটুকু দূরে থাকবে তোমার প্রতিবিম্বটিও আয়নার ভিতরে ঠিক ততটুকু দূরেই আছে বলে মনে হবে। সবচেয়ে মজার ব্যাপার হলো, সমতল আয়নার সামনে দাঁড়ালে আয়নার ভিতরে তোমার ডান হাতকে বাঁ হাত আর বাঁ হাতকে ডান হাত বলে মনে হবে। এই ব্যাপারটাকে পার্শ্বীয় বিলোমন বলে। কি শব্দটা? পার্শ্বীয় বিলোমন। সুতরাং সমতল আয়নায় প্রতিবিম্ব পার্শ্বীয়ভাবে বিপরীত। সমতল আয়না থেকে গোলাকার আয়না তো আরো মজার। তুমি যদি কোনো উত্তল আয়নার সামনে দাঁড়াও, তোমাকে ছোট্ট একটি বাচ্চার মতো দেখাবে, মনে হবে অনেক দূরে তুমি দাঁড়িয়ে আছো। আবার অবতল আয়নার একদম সামনে দাঁড়ালে তোমাকে অনেক মোটা আর বড় দেখাবে। অবতল আয়না থেকে দূরে দাঁড়ালে তোমাকে উল্টো দেখাবে। কেন এরকম হয়? চলো এখন এই ব্যাপারে আলোচনা করা যাক। প্রথমে অবতল আয়নায় কিভাবে প্রতিবিম্ব গঠন হয় দেখি। অবতল আয়নার 6টি বিশেষ স্থান আছে। এই 6টি স্থানে বস্তু থাকলে 6 ধরনের প্রতিবিম্ব গঠিত হয়। স্থানগুলি হল, 1 নম্বর হল বস্তু অসীম দূরত্বে থাকলে, 2 নম্বর হল বস্তু ভাঁজ কেন্দ্রের বাইরে থাকলে, 3 নম্বর হল বস্তু ভাঁজ কেন্দ্রে থাকলে, 4 নম্বর বস্তু ভাঁজ কেন্দ্র এবং মুখ্য ফোকাসের মধ্যে থাকলে, 5 নম্বর বস্তু মুখ্য ফোকাসে থাকলে এবং 6 নম্বর বস্তু মুখ্য ফোকাস এবং মেরুর মধ্যে থাকলে। এখন প্রত্যেক স্থান নিয়ে আলোচনা করা যাক। প্রথম কি বলেছিলাম? বস্তু অসীম দূরত্বের কোন স্থানে থাকলে তখন অবতল আয়নায় প্রতিবিম্ব বিন্দু সম বা বস্তু থেকে খুব ছোট দেখা যাবে। প্রতিবিম্বটি মুখ্য ফোকাসে অবস্থান করবে এবং প্রতিবিম্বের প্রকৃতি সদ এবং উল্টো হবে। বস্তু যত আয়নার কাছে আসবে প্রতিটি অবস্থানে প্রতিবিম্ব আয়না থেকে দূরে যেতে থাকবে। এখন 2 নম্বরটা আলোচনা করি। বস্তু যখন ভাঁজ কেন্দ্রের ঠিক বাইরে থাকবে তখন প্রতিবিম্ব মুখ্য ফোকাস এবং ভাঁজ কেন্দ্রের মধ্যে অবস্থান করবে। প্রতিবিম্ব তখনও সদ এবং উল্টো হবে আর প্রতিবিম্বের আকার বস্তু থেকে ছোট হবে। এখন 3 নম্বর অবস্থানটা দেখি আমরা। বস্তু যখন ঠিক ভাঁজ কেন্দ্রে থাকবে তখন
প্রতিবিম্বও ভাঁজকেন্দ্রে থাকবে। তাই বস্তুর আকার প্রতিবিম্বের আকারের সমান হয়ে যাবে। প্রতিবিম্ব তখনও সৎ এবং উল্টো থাকবে। এটি একমাত্র স্থান যেখানে দাঁড়ালে তুমি অবতল আয়নায় তোমার সমান আকারের প্রতিবিম্ব দেখতে পাবে, কিন্তু তোমাকে উল্টো দেখা যাবে। এখন 4 নম্বর স্থানটা দেখি। বস্তু যখন মুখ্য ফোকাস এবং ভাঁজকেন্দ্রের মধ্যে থাকবে, তখন প্রতিবিম্ব ভাঁজকেন্দ্রের বাইরে চলে যাবে, কিন্তু তখনও প্রতিবিম্ব সৎ এবং উল্টো থাকবে। প্রতিবিম্বের আকার তখন বস্তু থেকে বড় হয়ে যাবে। এখন 5 নম্বর স্থানটায় দেখি কি হয়। বস্তু যখন ফোকাসে থাকবে, তখন প্রতিবিম্ব অসীম দূরত্বে চলে যাবে। তাই ওই স্থানে বস্তুর কোনো পরিষ্কার প্রতিবিম্ব দেখা যাবে না, কিন্তু তখনও প্রতিবিম্ব সৎ এবং উল্টো থাকবে, আর প্রতিবিম্বের আকার বস্তু থেকে অনেক বড় দেখাবে। এখন শেষ স্থানটি হল প্রতিবিম্ব যখন ফোকাসের আর মেরুর ভেতরে ঢুকবে। এতক্ষণ কিন্তু প্রতিবিম্ব সৎ ছিল, কিন্তু যখনই বস্তু মুখ্য ফোকাস এবং মেরুর মধ্যে থাকবে, তখনই প্রতিবিম্ব অসৎ হয়ে যাবে। তখন প্রতিবিম্ব সোজা থাকবে, কিন্তু তার আকার বস্তু থেকে অনেক বড় দেখাবে। সুতরাং অবতল আয়নার শুধুমাত্র এই একটি স্থানে বস্তু থাকলে অসৎ প্রতিবিম্ব সৃষ্টি হবে। উত্তল আয়না আবার এমন একটি আয়না যার সামনে বস্তু যেখানেই থাকুক না কেন, প্রতিবিম্ব সর্বদা অসৎ হবে, আর প্রতিবিম্বের আকার বস্তু থেকে অনেক ছোট হবে, এবং প্রতিবিম্বটা মেরু এবং ফোকাসের মধ্যে থাকবে সবসময়। সুতরাং সমতল আয়নার সঙ্গে উত্তল আয়নার এখানে মিল আছে। কি মিল? দুটো আয়নাতেই সর্বদা অসৎ প্রতিবিম্ব সৃষ্টি হয়। দুটো আয়নার কিছু অমিলও আছে আবার। সমতল আয়নায় সর্বদা বস্তুর সমান আকারের প্রতিবিম্ব সৃষ্টি হয়, সেটা তোমরা জেনেছ, কিন্তু উত্তল আয়নায় বস্তু থেকে অনেক ছোট আকারের প্রতিবিম্ব সৃষ্টি হয়। তাই উত্তল আয়নাকে গাড়িতে রিয়ার ভিউ হিসাবে ব্যবহার করা হয়, যাতে গাড়ির পিছন দিকের যানবাহন ভালোভাবে দেখা যায়। কিন্তু সমতল আয়নার সমান আকারের বস্তুর প্রতিবিম্ব গঠন হওয়ার দরুন বেশি অঞ্চল দেখা সম্ভবপর হয় না। অবতল আয়নায় আবার অতি উজ্জ্বল সমান্তরাল আলোকরশ্মি পাওয়া যায়। তাই টর্চ, সার্চলাইট এবং গাড়ির হেডলাইটের পেছন দিকে অবতল আয়নার ব্যবহার করা হয়। হেডলাইটটা দেখেছ সেট করা থাকে, হেডলাইটটার ঠিক পেছনে দেখবে গোল আয়নাটা বসানো থাকে। এটা হলো কি আয়না? অবতল আয়না। মুখের বৃহত্তর প্রতিবিম্ব পাওয়া যায় বলে এই অবতল আয়না দাড়ি কাটার জন্য ব্যবহার করা হয়। দাঁতের ডাক্তারও দেখবে চামচের মতো দেখতে একটা অবতল আয়না ব্যবহার করেন দাঁত পরীক্ষা করার জন্য। এখন আমরা আলোচনা করব গোলকীয় আয়নায় প্রতিফলনের চিহ্নের রীতি। এগুলি না জানলে প্রতিফলন সম্বন্ধীয় কোনো গাণিতিক সমস্যার সমাধান করা সম্ভব নয়। গোলকীয় আয়নার দ্বারা প্রতিফলনের ক্ষেত্রে আমরা কয়েকটি প্রচলিত চিহ্ন ব্যবহার করি। এটি হলো নূতন কার্টেসীয় চিহ্নের প্রচলিত রীতি। এটা ভালো করে জানলে তোমরা অনেকে হয়তো আলোকের গাণিতিক সমস্যাগুলো সমাধান করতে ভয় পাও। এগুলো ভালো করে মনে রাখতে পারলে সবাই সমস্যার সমাধান করতে পারবে। আমাদের কার্টেজীয় সমতল মনে আছে? এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ যেখানে লম্বভাবে ছেদ করে তাকে কি বলে? মূলবিন্দু। গোলকীয় আয়নার ক্ষেত্রে মেরুকে ধরে নাও মূলবিন্দু, আর এক্স ড্যাশ এক্স অক্ষকে আয়নার মুখ্য অক্ষ ধরে নাও। এখন আরেকটা জরুরি কথা মনে রাখতে হবে, বস্তু কোথায় থাকবে। বস্তু সবসময় এক্স ড্যাশের দিকে রাখা হয়, আর আয়না সবসময় এক্স ড্যাশের দিকে মুখ করে রাখা হয়। সুতরাং আলোক সবসময় এক্স ড্যাশ এর দিক থেকে অর্থাৎ বাদিক থেকে আয়নায় আপতিত হয় বলে ধরা হয়। তার মানে আয়না উত্তলই হোক আর অবতলই হোক, তুমি বা বস্তু কোথায় থাকতে হবে? এক্স ড্যাশের দিকে। আর কোন দিকে তাকাতে হবে? এক্স এর দিকে। ব্যাপারটা বোঝা গেল?
আয়না কোন দিকে পেছন দিয়ে থাকবে? এক্স এর দিকে। তার মানে আলোক সর্বদা বাঁ দিক থেকে আয়নায় আপতিত হবে। মনে রাখবে, মুখ্য অক্ষের সমান্তরাল যে কোনো দূরত্ব আয়নার মেরু থেকে মাপা হয়। তোমরা সবাই জানো, মূল বিন্দু থেকে এক্স এর দিকে গেলে দূরত্ব ধনাত্মক হয়, এক্স দেশের দিকে গেলে দূরত্ব ঋণাত্মক হয়। আবার ওয়াই এর দিকে গেলে ধনাত্মক হয়, কিন্তু ওয়াই দেশের দিকে গেলে ঋণাত্মক হয়। আয়নার বেলাও তাই। সুতরাং অবতল বা উত্তল উভয় প্রকার আয়নার ক্ষেত্রে বস্তুর দূরত্ব সর্বদা ঋণাত্মক হয়। অবতল আয়নার ক্ষেত্রে মুখ্য ফোকাস যেহেতু এক্স দেশের দিকে থাকে, তাই ফোকাস দৈর্ঘ্য সর্বদা ঋণাত্মক হয়। কিন্তু উত্তল আয়নার ক্ষেত্রে মুখ্য ফোকাস এক্স এর দিকে থাকায় সর্বদা ধনাত্মক হয়। তার মানে দুইটি ব্যাপার পরিষ্কার হয়ে গেল। এক নম্বর হল, উত্তল বা অবতল উভয় আয়নায় বস্তুর দূরত্ব সর্বদা ঋণাত্মক হয়। ভালো করে নোট করে রাখো। দুই নম্বর হল, ফোকাস দৈর্ঘ্য অবতল আয়নায় ঋণাত্মক হয়, কিন্তু উত্তল আয়নায় ধনাত্মক হয়। কেন হয় সেটা তো বুঝতে পারলে। এখন প্রশ্ন আসবে, প্রতিবিম্বের দূরত্ব কি হবে? এটাই তোমার ভালো করে মনে রাখতে হবে। অবতল আয়নায় প্রতিবিম্ব সৎ হলে প্রতিবিম্বের দূরত্ব ঋণাত্মক হবে, আর উত্তল বা অবতল উভয় আয়নার প্রতিবিম্ব অসৎ হলে প্রতিবিম্বের দূরত্ব ধনাত্মক হবে। সোজা কথায় আমরা বুঝলাম, প্রতিবিম্ব সৎ হলে ঋণাত্মক হয়, প্রতিবিম্ব অসৎ হলে ধনাত্মক হয়, যে প্রকার আয়নাই হোক না কেন। যেহেতু বস্তুকে সাধারণত মুখ্য অক্ষের উপর রাখা হয়, তাই বস্তুর উচ্চতা সর্বদা ধনাত্মক হয়, কারণ ওয়াই এর দিকে থাকে। আয়না অবতল বা উত্তল যাই হোক না কেন, ওয়াই এর দিকে রাখি আমরা। আবার প্রতিবিম্ব সৎ হলে প্রতিবিম্বের উচ্চতা ঋণাত্মক হয়, আর প্রতিবিম্ব অসৎ হলে প্রতিবিম্বের উচ্চতা উভয় আয়নার ক্ষেত্রে ধনাত্মক হয়। কারণ সৎ হলে ঋণাত্মক কেন হয়? কারণ সেটা ওয়াই দেশের দিকে থাকে, উল্টো থাকে। আশা করি চিহ্নর নিয়ম নিয়ে তোমাদের কোনো সন্দেহ নেই। চিহ্নের বিষয়ে ভালো করে বুঝতে পারলে আলোকের গাণিতিক সমস্যাগুলো খুব সহজে সমাধান করতে পারবে। সুতরাং এখন আমরা গোলকীয় আয়নার গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করতে পারি। গোলকীয় আয়নার গাণিতিক সমস্যার ক্ষেত্রে যে সূত্রগুলো ব্যবহার করা হয়, তাতে ইংরেজি বর্ণমালার স্মল লেটার ব্যবহার করা হয়। গোলকীয় আয়নার ক্ষেত্রে মেরু থেকে বস্তুর দূরত্ব ইউ অক্ষর দিয়ে সূচিত করা হয়। মেরু থেকে প্রতিবিম্বের দূরত্বকে ভি অক্ষর দিয়ে সূচিত করা হয়, আর ফোকাস দৈর্ঘ্যকে এফ অক্ষর দিয়ে সূচিত করা হয়। গোলকীয় আয়নায় ইউ, ভি এবং এফ এর মধ্যে সম্বন্ধটি হল 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f। কোন বস্তুর প্রতিবিম্ব আয়নায় কতটুকু বড় দেখাচ্ছে তাকে পরিবর্ধন বলে। পরিবর্ধনকে ইংরেজি বর্ণমালার এম অক্ষর দ্বারা সূচিত করা হয়। এছাড়াও বস্তুর উচ্চতাকে এইচ এবং প্রতিবিম্বের উচ্চতাকে এইচ ড্যাশ দ্বারা সূচিত করা হয়। শুধু মাঝ ব্যাসার্ধকে ইংরেজি বর্ণমালার ক্যাপিটাল লেটার আর দ্বারা সূচিত করা হয়। পরিবর্ধনের সূত্রটি হল m ইকুয়াল টু বা m সমান h ড্যাশ বাই h বা m ইকুয়াল টু মাইনাস v বাই u। আবার ফোকাস দৈর্ঘ্যের সঙ্গে ভাঁজ ব্যাসার্ধের সম্পর্কটি হল r ইকুয়াল টু 2f। পরিবর্ধনের মান ঋণাত্মক হলে বুঝতে হবে প্রতিবিম্ব সৎ, এবং পরিবর্ধনের মান ধনাত্মক হলে বুঝতে হবে প্রতিবিম্ব অসৎ। শুধু একটা কথা মনে রাখবে, খুব জরুরি, গাণিতিক সমস্যার সমাধান করার সময় ইউ, ভি বা এফ যার মানই বের করতে হবে সেটা কিন্তু সব সময় ধনাত্মক নেবে। একটি উদাহরণের সাহায্যে ব্যাপারটি বুঝিয়ে দিচ্ছি। মনে করো 15 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্য বিশিষ্ট অবতল আয়নার সম্মুখে 25 সেন্টিমিটার দূরে
একটি বস্তু স্থাপন করা হয়েছে। প্রতিবিম্ব কোথায় সৃষ্টি হবে? যেহেতু অবতল আয়না, তাই ফোকাস দৈর্ঘ্য ঋণাত্মক হবে। তাই এখানে f আমরা নেব -15 সেন্টিমিটার। বস্তুর দূরত্ব যেহেতু সবসময় ঋণাত্মক হয়, তাই u নেব -25 সেন্টিমিটার। ফোকাস দৈর্ঘ্য থেকে বস্তুর দূরত্ব এখানে বেশি, তাই সৎ প্রতিবিম্ব সৃষ্টি হবে। সৎ প্রতিবিম্ব হলে আমরা জানি v ঋণাত্মক হয়। যেহেতু v এর মান নির্ণয় করতে হবে, তাই v কিন্তু ঋণাত্মক নেবে না, জানলেও নেব না আমরা, কারণ v এর মান আমরা বের করব। এটা কোনোদিন আমরা ঋণাত্মক নিতে পারবো না, ওই কথাটাই বলেছিলাম। যদি কোনো অঙ্কের মধ্যে আমরা f বের করতে হয়, আমরা বুঝে নিই f ঋণাত্মক হবে, তবুও কিন্তু ঋণাত্মক ধরবো না, সেটাকে আমরা ধনাত্মক ধরেই অঙ্ক শুরু করব। সুতরাং বুঝতে পারলে u, v বা f যার মানই বের করতে হবে, সেটা সবসময় ধনাত্মক নেবে। যদি ঋণাত্মক হয়, তবে উত্তরে গিয়ে, অর্থাৎ মান যখন বের করবে, তখন ঋণাত্মক মান বের হবে। তখন তুমি বুঝে নেবে তোমার উত্তর শুদ্ধ হয়েছে। আশা করি আলোকের প্রতিফলন নিয়ে তোমাদের পরিষ্কার ধারণা হয়ে গেছে। গাণিতিক সমস্যাগুলো রেডিও ক্লাসে করানো সম্ভব নয়। তোমাদের সমাধান করার নিয়ম বলে দিয়েছি। আশা করি তোমরা নিজেরাই সমাধান করতে পারবে। এখন তোমরা আলোকের প্রতিফলনের উপর কিছু জিজ্ঞাসা করার থাকলে জিজ্ঞেস করতে পারো। আমি যথাসাধ্য চেষ্টা করব তোমাদের প্রশ্নের উত্তর দিতে। মন দিয়ে শোনার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ।